বন্ধুরা, আপনি কি ভাবছেন যে একনায়ক কিম জং উনকে আমেরিকা দুনিয়ার সবথেকে বড় সিকিউরিটি রিস্ক মনে করে, আর চীন যাকে নিজেদের সবথেকে খতরনাক ঘুঁটি হিসেবে ব্যবহার করে, তারই দুর্ভেদ্য কেল্লায় ভারতের এক সাইলেন্ট নেগোশিয়েটরের এন্ট্রি স্রেফ একটি রুটিন কূটনৈতিক বদলি? একেবারেই নয়। পুরো বিশ্ব যখন ভাবছে উত্তর কোরিয়া সম্পূর্ণ আইসোলেটেড, ঠিক তখনই পর্দার আড়ালে সাউথ ব্লক থেকে এক মারাত্মক অপারেশন শুরু হয়ে গেছে। যে নিউক্লিয়ার নেক্সাস বা পরমাণু চক্রের কোড আজ পর্যন্ত বিশ্বের বড় বড় গোয়েন্দা সংস্থা ক্র্যাক করতে পারেনি, কিমের সেই সিক্রেট বাংকারের ঠিক পাশেই ভারত এখন নিজের সবথেকে বড় ইন্টেলিজেন্স লিসনিং পোস্ট তৈরি করে ফেলেছে। আজ আমরা ডিকোড করব দুনিয়ার সবথেকে রহস্যময় দেশের সেই ভূ রাজনৈতিক দাবার বোর্ড, যা মেইনস্ট্রিম মিডিয়ার কল্পনাতেও নেই। কোভিড মহামারীর সময় উত্তর কোরিয়া নিজের সীমান্ত সম্পূর্ণ সিল করে দুনিয়ার সাথে যোগাযোগ শূন্য করে দিয়েছিল, কিন্তু যেমনই কিম জং উন নিজের দেশের দরজা একটু খুললেন, ভারত এক সেকেন্ডও সময় নষ্ট না করে পিয়ংইয়ং এর সঞ্জীব জৈনকে নিজেদের নতুন রাজদূত হিসাবে নিয়োগ করে দিল। বাইরে থেকে এটি সাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত মনে হলেও এর টাইমিং চীনের বুক কাঁপিয়ে দিয়েছে। ভারত একাধারে সাউথ কোরিয়ার সাথে হাজার হাজার কোটি টাকার ডিফেন্স আর ইকোনমিক পার্টনারশিপও চালাচ্ছে, আর একই সময় নর্থ কোরিয়ার এক নায়কের ঘরেও নিজেদের মজবুত উপস্থিতি খাড়া করছে। একেই বলে স্ট্র্যাটেজিক অটোনমি। ভারত এখন আর শুধু রিয়াকশন দেওয়ার দেশ নয়, ইকুয়েশন বদলে দেওয়ার সুপার পাওয়ার। নর্থ কোরিয়ায় ভারতের আসল ইন্টারেস্টটা ঠিক কি? এর সবথেকে খতরনাক উত্তর হল পাকিস্তান। 1990-এর দশকের সেই কালো ইতিহাস মনে করে দেখুন, যখন পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনক কিউ খান ইউরেনিয়াম এনরিচমেন্টের অতি সংবেদনশীল প্রযুক্তি গোপনে নর্থ কোরিয়াকে বেচে দিয়েছিল, আর তার বদলে পিয়ংইয়ং থেকে ইসলামাবাদ পেয়েছিল নোডং ব্যালিস্টিক মিসাইল, যাকে পরে তারা গৌরী মিসাইল নাম দিয়ে ভারতের বিরুদ্ধে পরমাণু হুমকি হিসাবে খাড়া করেছিল। গ্লোবাল সিকিউরিটি এক্সপার্টরা জানেন এই দুই দেশের ভেতরের ডার্ক নেটওয়ার্ক আজও পুরোপুরি শেষ হয়নি, আর ঠিক এই কারণেই ভারতের সেখানে একটি ফুল ফ্লেজেড অফিসিয়াল দূতাবাসের উপস্থিতি সবথেকে বড় অস্ত্র। ভারত ওখানে বসে সরাসরি মনিটর করতে পারছে যে পাকিস্তান আর নর্থ কোরিয়ার মধ্যে কোনো নতুন টেকনোলজি ট্রান্সফার হচ্ছে কিনা। ভারত ওখানে কাউকে খুশি করতে যায়নি, নিজের ন্যাশনাল ইন্টারেস্ট সিকিউর করতে আর বর্ডার পারের শত্রুদের শিকড় কাটতে গেছে। গোটা দুনিয়া মনে করে কিম জং উন পুরোপুরি চীনের রিমোট কন্ট্রোলে চলেন, কিন্তু আসল সত্য হল নর্থ কোরিয়া চীনের এই অতিরিক্ত দাদাগিরি পছন্দ করে না। কিম জানেন চীন তাদের স্রেফ একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করে, তাই কিম সব সময় এমন এক নিউট্রাল চ্যানেলের খোঁজে ছিলেন যা চীনের শর্তে মাথা না ঝুঁকিয়েও গ্লোবাল স্পেস দিতে পারে, আর ভারত ঠিক এই জায়গাটি ধরেছে। ভারত শ্রীলঙ্কা, মালদ্বীপ বা পাকিস্তানে চীনের প্রক্সি নেটওয়ার্কের জবাব দিতে সরাসরি চীনের সবথেকে বিপজ্জনক প্রতিবেশীর ঘরে ঢুকে দাবার বোর্ডের কন্ট্রোল নিয়েছে। দিল্লি খুব স্পষ্ট বার্তা দিয়েছে, তুমি আমাদের বর্ডারে অশান্তি ছড়ালে আমরা তোমার সবথেকে বিপজ্জনক প্রতিবেশীর ঘরে ঢুকে দাবার বোর্ডের কন্ট্রোল নেব। শুধু তাই নয়, আমেরিকা বা ইউরোপ যখন সরাসরি কিমের সাথে কথা বলতে পারে না, তখন ভারতের এই ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি ওয়াশিংটন আর পিয়ংইয়ং এর মধ্যে যোগাযোগের একমাত্র নির্ভরযোগ্য ব্রিজ হয়ে উঠছে। এই অপারেশনের সবথেকে বড় লাভ লুকিয়ে আছে নর্থ কোরিয়ার পাহাড়ে দবে থাকা খরব ডলারের রেয়ার আর্থ মিনারেলসের ওপর। আজ সারা বিশ্বের ইলেকট্রিক গাড়ি, সেমিকন্ডাক্টর এবং ডিফেন্স সিস্টেমের জন্য প্রয়োজনীয় এই খনিজের ওপর চীনের একচেটিয়া মনোপলি রয়েছে। নর্থ কোরিয়ার কাছে এই খনিজের এক বিশাল আনট্যাপড রিজার্ভ রয়েছে, যা চীন একাই গিলতে চেয়েছিল। ভারত এখন থেকেই সেখানে নিজের জায়গা শক্ত করে রাখছে, যাতে ভবিষ্যতে গ্লোবাল স্যাংশন উঠলেই এই রেয়ার আর্থ মার্কেটের সিংহাসন ভারতের হাতে আসে, যা দেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে এক ধাক্কায় শীর্ষে নিয়ে যাবে। তবে এর একটা মারাত্মক চিন্তার দিকও রয়েছে। ইউনাইটেড নেশনস বা রাষ্ট্রপুঞ্জের কড়া নিষেধাজ্ঞার কারণে ভারত সরাসরি নর্থ কোরিয়ার সাথে কোনো বড় বাণিজ্যিক বা সামরিক চুক্তি করতে পারে না, অথচ ভারত মানবিকতার খাতিরে বছরের পর বছর ধরে কোটি কোটি টাকার ওষুধ এবং গম পিয়ংইয়ং এ পাঠাচ্ছে। কোটি টাকার প্রশ্ন হলো, একটি কট্টর স্বৈরাচারী দেশ যার কোনো গ্যারান্টি নেই, তাকে এভাবে ভারতীয় ট্যাক্স পেয়ারদের টাকায় সাহায্য করে সফট কর্নার তৈরি করা কি সত্যি দীর্ঘমেয়াদে সুরক্ষিত? কিম জং উন যদি কাল চীনের চাপে পড়ে ভারতের এই লিসনিং পোস্টের তথ্য লিক করে দেয়, তবে আমাদের এই বিপুল কূটনৈতিক ইনভেস্টমেন্ট সম্পূর্ণ জলে চলে যাবে। 2030 সালের যে নতুন এশিয়ান অর্ডার তৈরি হচ্ছে, সেখানে আমেরিকা আফগানিস্তান ছাড়ার পর যে পাওয়ার ভ্যাকিউম তৈরি হয়েছিল, তা ভারত, রাশিয়া আর ইরান মিলে পূরণ করছে। সঞ্জীব জৈনের মতো একজন সাইলেন্ট নেগোশিয়েটরকে পিয়ংইয়ং এ বসিয়ে ভারত চীনের বর্ডারের ঠিক বাসে নিজের ওয়ান অফ দ্য বেস্ট ঘুঁটিকে চাল দিয়ে রেখেছে। 2030 সালের মধ্যে এই রডার ইনপুট সরাসরি চীনের প্রতিটা চালকে ভারতের ডিফেন্স ইকোসিস্টেমের কাছে এক্সপোজ করে দেবে। এই নতুন ভারত শোরগোল কাম করে, কিন্তু ইম্প্যাক্ট সরাসরি শত্রুর বুকে গিয়ে লাগে। এখন সিদ্ধান্ত দিল্লিতে হয় আর কম্পন গ্লোবাল ম্যাপে দেখা যায়। শেষে আপনাদের জন্য একটি জরুরি প্রশ্ন রেখে যাচ্ছি, চীনকে কাউন্টার করতে এবং পাকিস্তানের পরমাণু ষড়যন্ত্র রুখতে নর্থ কোরিয়ার মতো একটি বিপজ্জনক স্বৈরাচারী দেশের সাথে ভারতের এই ব্যাক ক্যানেল সম্পর্ক রাখা কি সঠিক স্ট্র্যাটেজি, নাকি এই ডার্ক নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়া ভারতের গ্লোবাল ইমেজের ক্ষতি করতে পারে? আপনার স্পষ্ট এবং সাহসী মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।